যতই তুমি সিলেবাসের সামনে এগিয়ে যাচ্ছ, যতই মডার্নের কাছাকাছি আসতেছো, যতই মডার্নের কাছাকাছি আসতেছো, ততই সামান্য কথার অনেক এক্সপ্লেনেশন তোমার প্রয়োজন। ভিক্টোরিয়ান পোয়েট্রিগুলো শুধুমাত্র কবিতায় নয়, এক একজন ক্রিটিক এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ বলেন যে লর্ড আলফ্রেড টেনিসন তার কবিতার লাইনগুলো অনেকটাই মানে এপিগ্রামিক, মানে আছে না যে অ্যাফোরিজম আছে না, অ্যাফোরিজম, আর হচ্ছে এপিগ্রাম। এপিগ্রাম বলা হয় কোনগুলো কথাকে, যেগুলো কথা সংক্ষিপ্ত কিন্তু অনেক জ্ঞানগর্ভ কথা বলে, কিন্তু ওই কথাটাতে সবাই একমত পোষণ করে না, মানে ইউনিভার্সালি ওটা অ্যাকসেপ্টেড না, ওটাকে বলা হয় এপিগ্রাম। আরেকটা হচ্ছে অ্যাফোরিজম, যেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ওটাও একটা স্টেটমেন্ট, রিটেন স্টেটমেন্ট দ্যাট ইজ ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড অ্যাকসেপ্টেড ইউনিভার্সালি। সবাই এটাকে সঠিক মনে করে। ম্যান ইজ মর্টাল, কেউ অস্বীকার করতে পারবে না, নাস্তিকও বিশ্বাস করে ম্যান ইজ মর্টাল। এটা এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আবার এরকম কিছু কথা আছে কিছু কিছু জ্ঞানীগুণীর মাধ্যমে বলা, যেমন যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয় করো। তুমি আজিদা যুক্তি ঢুকাই দিতে পারো যে আয় বুঝে কেন ব্যয় করবো, ব্যয় বুঝেও তো আয় করা যায়। আমার সামনের মাসে কত টাকা খরচ হবে এইটা বুঝেও তো এই মাসে আয় আয় করা যায়, হার্ড ওয়ার্ক করা যায়। তো এইরকম একটু অপিনিয়ন থাকে। এই এই ধরনের যে জ্ঞানগর্ভ সেন্টেন্সগুলো, এগুলোকে বলা হয় যে এপিগ্রাম। তো এই ধরনের বাক্য যে কবিতায় বা যে গল্পে ব্যবহার করা হয়, বা যে এসে বা যে শর্ট স্টোরি বা নভেলে, যে কোনো জনরা অফ লিটারেচারে ব্যবহার করা হয়, ওগুলোকে অনেক সময় বলা হচ্ছে এপিগ্রামিক স্টাইল। এপিগ্রামিক স্টাইল বলা হয় অনেক সময়। আর যদি অ্যাফোরিজম থাকে তাহলে ওটাকে বলা হয় যে অ্যাফোরিস্টিক স্টাইল। অ্যাফোরিস্টিক স্টাইল, যেটা আমরা ফার্স্ট ইয়ারে এটা একটা ফিল করছি। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আলফ্রেড টেনিসন এই লাক্সলি হল কবিতায় এমন কিছু কথা বলেছেন কবিতার লাইনে, যেগুলোর দ্বারাই পরবর্তী সময়ের ক্রিটিকরা এইরকম কথা খুঁজে পেয়েছেন যে তার কবিতায় গ্রোথ অফ সায়েন্স, যে সায়েন্স প্রোগ্রেস করবে, দেশ উন্নতি লাভ করবে, মানে ইংল্যান্ড উন্নতি লাভ করবে, বিশ্ব উন্নতি লাভ করবে, কিন্তু মানুষের মধ্যে হ্যাপিনেস থাকবে না। উন্নতি লাভ করবে, মানুষের মধ্যে হ্যাপিনেস থাকবে না, মানুষের যে একটা ইন্টারনাল পিস আছে এটা থাকবে না। লেটস স্পিক ইন ইংলিশ। Okay, so thanks all for joining. Tonight we are going to learn and complete the poem Locksley Hall. The poem Locksley Hall. Locksley Hall is an imaginative place situated somewhere in an island. Remember this one. Locksley Hall is an imaginative royal palace or a house. Locksley Hall is an imaginative house. It is situated somewhere in an isles, in an island, okay, coastal area. So in this Locksley Hall, this Locksley Hall is a symbol of childhood memory for the speaker of this poem. But before that, the speaker of this poem is unknown. Remember this one. Every information is important. The speaker of this poem is unknown. And many critics said that the expression of this poem proves that maybe Lord Alfred Tennyson is the speaker of this poem. Remember this one. And the source of this poem is actually Arabic poem. The source of this poem is actually Arabic poem. Probably in many Islamic lecture you heard that during the golden moment of Arabic poetry composition, Arabic poets, in order to throw challenge, Arabic poets, they would compose verses and they would hang the verses in the temple of Mecca. That means in the holy house of Mecca, the black house. So if someone do this, then it is a kind of challenge from that person who wrote those verses. He wants to say that it's my challenge. If anyone can compose verses like my verse, so do it, prove it. It's a kind of challenge. Okay, so in Arabic poetry
in Arabic poetry there was a volume. The name of the volume was Mulakat in Arabic, and this volume is based on love, failure in love. Okay, and Alfred Tennyson took the source from the Arabic poem, and he decorated as he wanted. He decorated this poem according to his ability. Okay, so the Locksley Hall, as I told you, an imaginative hall, and the speaker is unknown. The speaker can be any young man, any young person of the modern period, of the Victorian period. Okay, not only Victorian period but modern period, a modern young. Okay, the speaker can be anyone, and who belongs in the modern time, where there is the growth of science, where there is the value of status, value of wealth and money, where there is the loss of humanity, where there is no value for your characters. You will be valued for your money, for your wealth, no matter your character is loose or you are very short in size. Okay, no, I am not recording this class. Okay, I am not recording this class, so listen very carefully. Okay, so the poem is decorated as a story. The speaker of this poem, he brought up in this Locksley Hall. Locksley Hall, it's an amazing place. It's a place surrounded by natural element. For example, fountain, then the sea beach. Sea beach is a natural element, natural area. Sea beach. Then the fountain or the spring is also a natural element, natural site. And the wave of the ocean. আচ্ছা দেখো, যে লাক্সলি হল যেটা, এই ইমাজিনেটিভ একটা বসবাসযোগ্য ঘর, যেটাকে ইমাজিনেটিভ বলা হচ্ছে, কল্পিত, সত্যিকারের ঘর নয়, সত্যিকারের কথা নয়। নামটাও খুব সুন্দর, লাক্সলি হল। তো লাক্সলি হল এমন একটা জায়গায় যেটা একটা দ্বীপের মতো জায়গা, বুঝতে পারছো? তো দ্বীপ যদি হয় তাহলে দ্বীপের সামনে সমুদ্র থাকবে, সমুদ্র যদি হয় তাহলে সমুদ্র সৈকত থাকবে, আর তার আশেপাশে দ্বীপ হলে পাহাড় থাকবে, আর পাহাড় থাকলে ঝর্ণা থাকবে। এই ঝর্ণার পানি পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে সমুদ্রের পানিতে মিশে যাবে। এবং এই লাক্সলি হল, এই বাড়িটা যেখানে অবস্থিত, সেখান থেকে সমুদ্র সৈকত দেখা যায়। এবং এই লাক্সলি হল থেকে কি করা যায় রে, ওই যে পাহাড়ি ঝর্ণাগুলো আছে এগুলোকেও দেখা যায়। তো এগুলো হচ্ছে ন্যাচারাল এলিমেন্ট, এই কবিতায় আলফ্রেড টেনিসন ইউজ করেছেন। তো সব কিছু মিলিয়ে এই লাক্সলি হল ইজ এ রোমান্টিক হাউস, রোমান্টিক প্লেস, a beautiful place where you can spend your best time of your life. তো এই কবিতার যিনি স্পিকার, তিনি এই লাক্সলি হলে বড় হয়েছেন, ছোট থেকে বড় হয়েছেন এই লাক্সলি হলে, মানে যুবক হওয়া পর্যন্ত এই লাক্সলি হলে বড় হয়েছেন। কবিতার বক্তব্য অনুযায়ী এই লাক্সলি হলের মালিক হচ্ছেন স্পিকারের চাচা। হ্যাঁ রুস্তম সাহেব বলেন। বলেন, কিছু বলবেন রুস্তম সাহেব? আচ্ছা, তো কবিতার বক্তব্য অনুযায়ী এই লাক্সলি হলের মালিক হচ্ছে স্পিকারের চাচা। স্পিকারের চাচা এবং চাচি এই লাক্সলি হলে থাকে। আর স্পিকার গরিব ছেলে ছিল, মনে করো তার মা বাবা নেই, সে মনে করো যে অরফান, সেই চাচার বাড়িতে থাকে। এই লাক্সলি হল তার চাচার, সে চাচার বাড়িতে থাকে এবং তার চাচার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে এমি, AMY, Amy. So Amy is actually the cousin sister of the speaker. Amy is the cousin sister of the speaker. এটা মনে রাখো, Amy কি রে? cousin sister of the speaker. তো এমির সঙ্গে ছোটবেলা কেটেছে স্পিকারের, এমির সঙ্গে স্পিকারের ছোটবেলা কেটেছে এই লাক্সলি হলে। কিভাবে কেটেছে? সমুদ্র সৈকত দেখতে দেখতে কেটেছে, এই লাক্সলি হলে থেকে চাঁদের আলো দেখতে দেখতে কেটেছে, এই লাক্সলি হলে থেকে এই আশেপাশে যে ঝর্ণাগুলো আছে এগুলো দেখতে দেখতে তাদের সময় কেটেছে দুজনে, এবং দুজনে যুবক যুবতী হয়েছেন দুজনেই। কিন্তু স্পিকার কি করে? সে কোনো জব করে না, তার তো কোনো সম্পদ নেই, সে চাষার ঘরে বড় হচ্ছে। তো একদিন চাঁদনী রাতে
ঘরের ছাদে বসে এই স্পিকার এবং তার চাচাতো বোন এমি, তারা দুজনের সামনে একটা বয়স থাকে না, একটা পরিণত বয়স থাকে না, যখন কাছে যেতে চায়, এরকম একটা বয়সে স্পিকার তার চাচাতো বোন এমিকে বলল যে এমি, আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা কি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালোবাসি। তখন এমি অনেকক্ষণ নীরব, এমি একদম খামুশ। তো এমির খামুশি দেখে স্পিকার মনে করলো এ আমার ভালোবাসার কথা শুনে মনে হয় মন খারাপ করছে, রাজি হয়নি। অনেক সময় হয় না, নাটকে দেখো না, এ মনে হয় চাচাকে গিয়ে বলে দেবে, এরকম কিছু একটা। তো এমি কিছুক্ষণ নীরব থাকার পর এমির যেটা রিপ্লাই করলো সেটা হচ্ছে অ্যাস্টনিশিং এবং শকিং। এমি বলল যে আমি ছোটবেলায় থেকে আপনাকে ভালোবাসি। স্পিকারকে এমি বলল যে আমি আপনাকে ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু আমি বলতে পারিনি। কেন বলতে পারিনি? আপনি যদি আবার রাগ করেন বা অন্য মনে নেন, কারণ আমরা তো কাজিন আমরা, তো এই কারণে আমি আপনাকে বলতে পারিনি। বুঝতে পারছেন? তো এভাবে কবিতাতে এভাবেই আর কি স্পিকার এবং তার চাচাতো বোন এই এমির স্মৃতি, এবং তারা বেড়ে উঠেছেন উভয় এই বিল্ডিংয়ে। তখন কিছুদিন এভাবে তাদের প্রেম চলার কারণে প্রেমগুলোকেও তিনি রোমান্টিক ওয়েতে এক্সপ্রেস করেছেন, যে কিভাবে তাদের দুজনের স্পর্শ কিভাবে পাহাড় ছুঁয়ে যায়, সমুদ্র সৈকত ছুঁয়ে যায়, এবং তার আশেপাশের যে বাতাসগুলো এগুলোকে ছুঁয়ে যায়। বুঝতে পারছো? কারণ এই আজকে থেকে তুমি চিন্তা করো, 200 বছর আগে বাংলাদেশে যারা প্রেম করতো বা 100 বছর আগে যারা প্রেম করতো, তাদের প্রেম এরকম ছিল যে প্রেমিক প্রেমিকাকে দেখতে যাইতো নদীর ওপারে, রাত্রে সাঁতরিয়ে যাইতো নদী, বন্যার সময় হোক বা খরস্রোতা নদীতে হোক, সাঁতরিয়ে নদীর ওই পারে যাইতো প্রেমিকাকে দেখতে। কতটুকু দেখতো? দূরে পাশাপাশি দাঁড়াইতো না, কাছাকাছি দাঁড়াইতো না, অন্ততপক্ষে 10 হাত গ্যাপ থাকতো দুজনের মাঝে। একজন একজনকে শুধু দেখতো, কথা বলা হইতো বা না হইতো, কথা বলাতেও লজ্জা কাজ করতো, দ্যাট ওয়াজ লাভ। আবার সে সাঁতরিয়ে এই পারে চলে আসতো এক নজর দেখার জন্য। বর্তমান জমানার প্রেম হচ্ছে 1 সেকেন্ড প্রেমিক প্রেমিকার সাথে থাকতে পারবে না। এখন লাভ মিনস ইটস অ্যান অ্যাটেম্প টু টেক অফ ইউর ড্রেস। সোজা কথা, বাংলায় বললে খারাপ লাগে, ইংলিশে বললাম। সে লাভ ইজ নাথিং বাট অ্যান অ্যাটেম্পট টু টেক অফ ইউর ড্রেস। বুঝতে পারছো? এটা বর্তমান সময়ের লাভ। মানে বর্তমান সময়ের লাভ হচ্ছে লেটস গো টু দ্য বেড, স্যাটিসফ্যাকশন অফ ইউর বডি, এটা। তো বর্তমান সময়ের যদি লাভের এই স্পিরিট থাকে, তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ড তো বেশি দূরে নয়, 150 বছর আগে, তো তখনও এরকম স্পিডের কাছাকাছি ছিল। তো সেই ধরনের লাভেই কবিতায় ফুটে উঠবে। তো টেনিসন ওই লাভটাই পরিবেশে ফুটে ওঠানোর চেষ্টা করেছে। তারা কাছাকাছি ছিল, ক্লোজ ছিল, তাদের রোমান্সটা চতুর্দিকে ছড়িয়ে যাইতো, তারা প্রকৃতিতে মিশে যাইতো। এইরকম করার পর তারা তাদের এই ভালোবাসার পরিস্থিতিটা তারা তাদের চাচাকে জানালো। তো চাচাকে যখন জানালো, চাচা ব্লেম করলো স্পিকারকে। সে তো মনে করো তার তো কিছুই নাই, না স্ট্যাটাস আছে, না নাম আছে, না কোনো জব আছে, তার কিচ্ছু নেই। তো কিভাবে আমি তোমাকে দেব? ইম্পসিবল। তখন তার চাচা তা এমিকে থ্রেড দিল, আর মা দিল গালি। এটা কথা মনে রাখবা। সো চাচা অর্থাৎ এমির বাবা এমিকে দিল থ্রেড, আর এমির মা এমিকে দিল গালি। এই দুই কথা মনে রাখবা যে এমিস ফাদার থ্রেডস হার অ্যান্ড হার মাদার রিবিউকস হার। মা তাকে গালি দিল এবং বাবা তাকে থ্রেড দিল, এবং মা বাবা বলল যে আমরা যার সঙ্গে পছন্দ করে তোমার বিয়ে দেব, সে হাই স্ট্যাটাস একজন মানুষ, ঠিক আছে, সে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে সে ফেমাস, তার ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, নো ম্যাটার হি ইজ ব্ল্যাক অর হোয়াইট অর শর্ট। এজন্য তো দেখবা যে সরকারি চাকরি যদি বর্তমান কারো থাকে, এ যদি ছাগল টাইপের হয়, তারপরও তার ভাগ্যে ভেড়া টাইপের পাত্রী জোটে, এটা হয়ে যায়। তার বয়স যদি 40 হয় 50 হয়, তার ভাগ্য এইরকম মেয়ে জোটে যে যত কচি তত রুচি, এরকম মেয়ে কিন্তু জুটে যায়। বর্তমান অবস্থায় যত কচি তত রুচি, এই ধান্দায় যখন 50 বছর বা 40 বছরের ব্যক্তি বিয়া করে, এই বান্দার রুচি তো 10 বছর 5 বছর পরেই শেষ হয়ে যায়, নেটওয়ার্ক পায় না। তারপর এর ওয়াইফ 18 থেকে 22-23-এ চলে যায়, এর নেটওয়ার্ক স্ট্রং। তখন এ কী করে? ডন জুয়ানের মতো যুবক খোঁজে, পরকীয়ায় লিপ্ত হয়। বুঝতে পারছি? এই ঘটনাগুলো সমাজে ঘটতেছে, আগে থেকে ঘটতেছে, এখন আরও বেশি ঘটতেছে। কেন রে? মানুষ বয়সের দিকেও খেয়াল করে না, বিবাহের পারফেক্ট সময়ের দিকেও খেয়াল করতেছে না, শুধু টাকা 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 টাকা। আরে তোমার বাপও তোমাকে, আমাদের ভাষায় বলে, তোমার বাপও তোমাকে নাড়বে না, মানে তোমার কেয়ার করবে না। তোমার যদি টাকা না থাকে, তোমার মাও তোমাকে কেয়ার করবে না। খুব কম মা আছে বর্তমান মডার্ন সমাজের যারা বাচ্চাদেরকে কেয়ার করে। হ্যাঁ, ওই সমস্ত মা বাচ্চাদেরকে কেয়ার করে যারা রুরাল এরিয়াতে থাকে, গ্রাম্য মায়েরা, পিওর হার্ট,
পিওর অ্যাটিটিউড, পিওর হার্ট, পিওর প্রেয়ার, পিওর ব্লেসিং। এরা হচ্ছে পিওর বাবা মা। গ্রামের পিওর বাবা মা সন্তানদের থেকে কখনো কোনো এক্সপেক্টই করে না, কখনোই না। আমার নিজের আব্বা, আমার বাবা, সে সে কি তার বয়স হচ্ছে 70+। আমার আব্বার বয়স। আমরা 3 ভাই ইনকাম করি। আমাদের 3 ভাইকে নাড়ার টাইম নেই আমার বাপের। অর্থাৎ সে নিজেই ইনকাম করে নিজে চলে। বুঝতে পারছি? আমাদের থেকে কোনো কিছু তিনি এক্সপেক্টই করেন না। অথচ আমাদের 3 ভাইকে কখনোই কাজ করতে বলেনি। কাজে আমরা গ্রামে বড় হয়েছি, আমরা একে ছোট্ট ফ্যামিলির একটা, কিন্তু কখনো আমাদেরকে কাজ করতে দেয়নি। আমাদের পড়াশোনা করাইছি সবাইকে। আমরা 7 ভাই বোন। 7 ভাই বোনকেই পড়াশোনা করাইছি। আমার সর্বশেষ যে 2টা ছোটো বোন, একটা মাওলানা হয়ে যাবে এই বছর মহিলা মাদ্রাসা থেকে, 5 পর্যন্ত আগে পড়ছে, 2টাই A+5-এ। আর একটা 2 বছর হলে মাওলানা হবে। বুঝতে পারছো? এটা তো সবাইকে শিক্ষিত করছে, কিন্তু কাউকে কখনো কাজ করায়নি। আমি তো প্রচুর ফাঁকি দিয়েছিলাম কাজে। তো আমাদের এরা হচ্ছে গ্রামের বাবা মা। এনারা সন্তানদের থেকে কোনো এক্সপেক্ট করে না। কিন্তু শহরের দিকে তাকায় দেখো কি অবস্থাটা। তো যাই হোক, যখন এমি এবং এই স্পিকারের প্রেম প্রকাশ পেয়ে গেল, তাদের পিতামাতাকে জানানো হলো, তখন এমির বাবা থ্রেট দিল যে তাকে বিবাহ করা যাবে না। তো সিদ্ধান্ত অনুযায়ী একজন ম্যাটেরিয়ালিস্টিক একজন লোক, যে রিয়েলিস্ট, যারা বাস্তববাদী, তাদের মতো একটা পুরুষের সঙ্গে, যে দেখতে তেমন লম্বাও নয়, সুদর্শনও নয়। যেমন একটা নাটক, কে এই নাটক দেখছো, যে জীবন ঘাস ফড়িংয়ের, কে এই নাটক দেখছো বলো? যে জীবন ঘাস ফড়িংয়ের এক ভিডিও ক্লিপ পাওয়া যায়, আপনি দেখতে কিন্তু শিমুল তুলের মতো কোমল। এরকম ডায়লগ শুনছো? আপনি দেখতে কিন্তু শিমুল তুলের মতো কোমল। প্রেম করেন নাকি? আপনার কি বয়ফ্রেন্ড আছে? এইরকম ডায়লগ দেয় যে তার দেহের প্রাচীরে কস থিটা, সাইন থিটা, আরও গাণিতিক সব সূত্র। এরকম ডায়লগ শুনছো? আজকে ওই নাটক দেখলে তোমার বুঝে আসবে যে সেই নাটকে কি বুঝিয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, নাটকটা যারা দেখো নাই দেখে নিও। তার মানে সে ডায়লগ দিয়ে বুঝিয়েছে যে তোমার যে যাকে বিবাহ করতে যাচ্ছ বয়ফ্রেন্ড, সে তো অফিস নিয়ে ব্যস্ত, সে তো বিল্ডিং বানানোর ব্যস্ত। শহরের তার চোখ স্বচ্ছ গ্লাসের মতো, যেই গ্লাসে শহরের বড় বড় বিল্ডিংগুলো দেখা যায়। তার মানে তার চোখের টার্গেট হচ্ছে বড় কিছু করার। এটা খালি বিল্ডিং। তার মাঝে ভালোবাসা নাই। দেখো কত মিল। সাহিত্যিক যদি হতে পারো তাহলে ওগুলো তোমার বুঝে আসবে, তাছাড়া বুঝে আসবে না। বলবা যে এ কোন মগারে। বুঝতে পারছো? তো এরকম যখন হলো, তার বিয়ে হয়ে গেল এমির। তো এমির যখন বিয়ে হয়ে গেল, তো তারপর মনে করো যে স্পিকার কি করবে রে? স্পিকারের আমাদের মতো কি করা দরকার ছিল? মদ খাওয়া দরকার ছিল, সিগারেট খাওয়া দরকার ছিল, ডার্বি, গোল্ডলিপ, ব্যানসন বা আরও যতগুলো ব্র্যান্ডের মাল আছে এগুলো খাওয়া দরকার ছিল, গাঞ্জা। তারপরে গিটার হাতে নিয়ে সিঙ্গার হওয়া উচিত ছিল। কিন্তু স্পিকার সেটা করেনি। স্পিকার হ্যাঁ, সোনা পাতা খাইতো। সোনা বলা যায় না, এক এক এলাকায় এক এক ভাষা। স্বর্ণ পাতা, হ্যাঁ, গোল্ড লিপ, স্বর্ণ পাতা। তো দেখো স্পিকার কি করছে? স্পিকার সে ভেঙে পড়েনি, সে লাক্সলি হল ছেড়ে দিয়ে সে এখন কি, বর্তমান স্পিকারের সিচুয়েশন কি? সে একজন সোলজার, সে একজন নাবিক, সে একজন সোলজার, সে ক্যাপ্টেন। অফকোর্স শেখা খাইছি আমি, মিথ্যা কথা বলবো না। সে একজন স্পিকার, এখন একজন সোলজার। কোন কথা কোন দিকে ঢুকে দিলে মুখ দিয়ে হাসি বার হইতেছে আমার। স্পিকার একজন সোলজার, ঠিক আছে? এবং স্পিকার এখন একটা শিপের ক্যাপ্টেন স্পিকার। তার মানে দেখো, সে নিজেকে তলিয়ে যেতে দেয়নি ভালোবাসায় ফেল হয়। সে কি করেছে? সে মডার্ন যুগের সঙ্গেও তাল মিলিয়েছে। সে নিজেকে প্রস্তুত করেছে, সে নিজেকে এস্টাবলিশড করেছে, এবং সে একটা শিপের সে ক্যাপ্টেন, এবং সে একজন সোলজার। বুঝতে পারছো? সে সোলজার এখন। তো এইরকম পরিস্থিতিতে এই গল্পটা এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক দিন পর মানে স্পিকার, এই কবিতার যিনি স্পিকার, তার শেষ বয়সে স্পিকার তার শিপ নিয়ে যাচ্ছিল এই লাক্সলি হলকে ভ্রমণ করার জন্য আসছে, যে অতীতের স্মৃতিচারণ করার জন্য। কবিতার শুরু কিন্তু এভাবেই হয়। আমি এমনিতে গল্প বললাম সাজিয়ে। কবিতার শুরু হবে আর তিনি কবিতার লাইনে বলবে যে এই লাক্সলি হলে তার স্মৃতিগুলো কীভাবে ছিল, যেগুলো আমি বললাম তোমাদেরকে ওভাবে। তো তিনি তার শিপ এনে দাঁড় করিয়েছেন কোথায়? এই যে সমুদ্র সৈকতে শিপ দাঁড় করিয়ে সে ওখানে নেমে সবাই বলছে আমি একা একটু লাক্সলি হল ঘুরে আসবো। এই স্পিকার লাক্সলি হল গিয়ে এই কবিতার লাইনগুলো সে ধীরে ধীরে বলতেছে। বুঝতে পারছো? কবিতার লাইনগুলো তোমরা গল্প করিও না, মনোযোগ দাও। ধীরে ধীরে
ধীরে ধীরে সে এই কবিতার লাইন যেগুলো আমি বললাম তার অতীতের স্মৃতিগুলো বলতেছে, এই লাক্সলি হলে তার স্মৃতি বলতেছে। তো তার লাক্সলি হলের স্মৃতি বলে সে বলতেছে যে তুমি যে, সে তার চাচাতো বোন এমিকে বলতেছে, তুমি যাকে বিবাহ করেছো আমি তোমাকে যতটুকু ভালোবাসতাম, আমার হৃদয়টা যেমন সফট এবং পবিত্র, এরকম পবিত্র তোমার হাজব্যান্ডের হৃদয় নয়। ভালোই হইতো যদি আমি নিজ হাতে তোমাকে হত্যা করতাম। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, তার জন্য এটাই ঠিক যে ওই রকম একটা লোকের সঙ্গে তোমার বিয়ে না হয়ে এটাই বেটার ছিল যে আমি নিজ হাতে তুমি এমিকে আমি খুন করতাম, অথবা এটা ভালো হইতো যে আমরা দুইজনেই মরে যেতাম, এটাই ভালো হইতো। তারপর ওই রকম স্বামীর সঙ্গে তোমার বিবাহ হওয়াটা ঠিক হয়নি। কারণ কারণ তোমার ওই স্বামী যে টাকার পিছনে দৌড়ায়, সে তোমাকে তার যে ডগের যে সে কেয়ার করে, ডগ বা হর্সের যে কেয়ার করে, হর্সের কেন কেয়ার করে? কারণ হর্স রাইডিং করে, হর্স থেকে টাকা টাকা পাওয়া যায়, এটা হচ্ছে রিয়েলিস্টের ধান্দা। সব কিছুতেই উদ্দেশ্য, সব কিছুতেই উদ্দেশ্য খোঁজা, সব কথাতেই উদ্দেশ্য খোঁজা, বুঝতে পারছো? তো সে সে তার ডগ এবং হর্স তাদেরকে যতটুকু কেয়ার করে ভালোবাসে এতটুকুই তোমাকে ভালোবাসবে না, বুঝতে পারছো? আর তুমি তোমার বাবা মার কথায় রাজি হয়ে গেলা, তোমার বাবার থ্রেডের ভয়ে, তোমার মায়ের গালির কারণে তুমি রাজি হয়ে গেলা, আমার ভালোবাসার তোমার কোনোই মূল্য নেই। তো তিনি এই ধরনের কথা তিনি এই স্পিকার এই কবিতায় তিনি বলেছেন, এবং আরও করেছে, অনেক অভিশাপ দিয়েছেন এমিকে। এবং যখন তিনি লাক্সলি হল থেকে পার হয়ে আসেন তখন তিনি বলেছেন যে এই লাক্সলি হল যেন কোনো একটা বড় বিদ্যুৎ চমকানিতে যেন এই লাক্সলি হল ধ্বংস হয়ে যায়, কোনো একটা বিদ্যুৎ চমকানিতে যেন এই লাক্সলি হলটা ধ্বংস হয়ে যায়, এই কথা তিনি বলেছেন, বুঝতে পারছো? এখানে অনেক সময় স্পিকাররা বলে যে, সরি, ক্রিটিকরা বলেন যে এই কবিতায় হয়তোবা কবি নিজের কিছু কথা তুলে ধরেছেন। এর কিছু কারণ হতে পারে, যারা বই কিনেছো সেই বইয়ে দেখবা যে প্রথম ইন্ট্রোডাকশনে লেখা আছে যে দ্য আইডিয়া অফ দিস পোয়েম কেম টু টেনিসন ফ্রম স্যার উইলিয়াম জেইন্স প্রোস ট্রান্সলেশন অফ মোলাকাত, দ্য 7 Arabic poems hanging up in the temple of Mecca. The similarity lies in the situation of a man now apart from these companions at the place where he had spent his boyhood and youth. The movement of the lines in the poem too resembles the prose rhythms of Jane's translation. এই কবিতা দেখবা যে সবসময় একই রাইম স্কিম, প্রথম লাইনের দ্বিতীয় লাইন একই, ট্রকি মানে আমরা পড়ি না যে আয়াম্বিক, তারপর ট্রকি মানে কি রে, প্রথমটা স্ট্রেসড দ্বিতীয়টা আনস্ট্রেস, আর আয়াম্বিক কি, প্রথমটা আনস্ট্রেস দ্বিতীয়টা স্ট্রেস। আমরা আয়াম্বিক জানি না, এটা হচ্ছে ট্রকেইক মিটারে লেখা এই কবিতাটা, এবং প্রতি দুই লাইনের স্ট্যান্সা সেম। মনে করো যে এ এ এ এ এ চলতেই থাকবে এইভাবে, পুরো কবিতাটা এরকম। মোটামুটি লং কবিতা, কিন্তু ভিক্টোরিয়ান কবিতা হিসেবে কবিতাটা খুবই সহজ। সামারি না পড়ে যদি কবিতার লাইনগুলো পড়ো, এক তো ভালো লাগবে, দ্বিতীয়ত এমনিতেই বুঝে আসবে, সামারির দরকার হবে না কবিতার জন্য। তারপর এখানে লিখছেন দ্য হিরো ইন দ্য পোয়েম ইজ নট টেনিসন হিমসেলফ, ইয়েট দ্য ভেরিয়াস মুডস রিফ্লেক্ট স্টেটস অফ মাইন্ড অ্যান্ড ফিলিংস এক্সপিরিয়েন্সড বাই দ্য পোয়েট. It is believed that the bulk of the poem was composed after the death of poet's father in 1835 but published in 1842. কারণ 1842 একটা হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসনের একটা ফেমাস ভলিউম, যেটা 1842-তে প্রকাশ হয়েছিল। তিনি এই কবিতাটা 1835-এ লিখেছেন, কিন্তু প্রকাশ করেছেন 7 বছর পর, 1842-তে। আচ্ছা, and that the story of the cousin's love and the family quarrel is derived from the feud between Somersby and Byron's. The broken romance in the poem is believed to be an expression of Tennyson's love for Rosa Baring. Rosa Baring কিন্তু লর্ড আলফ্রেড টেনিসনের কিন্তু চাচাতো বোনের নাম ছিল রোজা বেয়ারিং। রোজা বেয়ারিং তার বোনের নাম ছিল, তাকেও সে ভালোবাসতো, কিন্তু সেখানে সে ফেইলার লাভ। এই দিক দিয়ে অনেকেই বলে যে যেহেতু তিনি স্টোরিটাকে এভাবে সাজিয়েছেন, এই কবিতার স্টোরিটাকে তিনি এভাবে সাজিয়েছেন, সেক্ষেত্রে হতে পারে নিজেরও প্রেমের কিছু ইঙ্গিত তিনি এখানে দিতে চান। হু ওয়াজ দ্য স্টেপ চাইল্ড অফ ওয়েলথি নেইবার্স অ্যাট হ্যারিংটন হল 2 miles ফ্রম সমার্সবাই, জায়গার নাম, বুঝতে পারছো? তো যেমনটা আমি বললাম, আমি যেমন উল্টা দিক দিয়ে গল্পটা বললাম বাংলায়, এভাবে কবিতাটাকে সাজানো হয়েছে। যদি তোমরা কবিতার সামারি পড়ো অথবা কবিতা পড়ো, কবিতার মতলব তোমাদের বুঝে আসবে। তারপরও আমি একটু দ্রুত বলে যাচ্ছি, যেটা তোমাদের উপকার হবে, কারণ তোমরা তো কতটুকু অলস এটা মোটামুটি আমার জানা আছে, সবাই না। দেখো সামারি আমি পড়তেছি, অথবা আমি স্ক্রিনে যেগুলো সামারি আছে এগুলো পড়া যেতে পারে। আচ্ছা, আমি স্ক্রিনেরগুলো পড়ি, বইয়েরগুলো বাদ, বইয়েরগুলোর সঙ্গে স্ক্রিনেরগুলো মিল নেই। তো দেখো, লাক্সলি হল
Locksley Hall, a poem in trochaic meter by Alfred Lord Tennyson, was published in the collection Poems 1842. The speaker of this dramatic monologue, মনে রাখবে এটা একটা ড্রামাটিক মনোলগ, বুঝতে পারছো? The speaker of this dramatic monologue declaims against marriages made for material gain and worldly prestige. দেখো তোমাকে শব্দটা বুঝতে হবে যে ম্যাটেরিয়াল গেইন মানে এই ওয়ার্ল্ডলি অর্জন, পার্থিব অর্জন। আচ্ছা, সত্য কথা যদি তোমাদেরকে বলা হয় এই যুগ সম্পর্কে, তাহলে এখন যেটা করা হচ্ছে, মেয়ের বাবারা যারা যারা ফাদার, যারা মেয়ের বাবা, তারা কি করতেছে যে তেলা মাথায় তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া। যেই ছেলেটার সরকারি চাকরি আছে, যেই ছেলেটা অলরেডি এমবিবিএস ডক্টর, যেই ছেলেটার অলরেডি লক্ষ লক্ষ টাকা, তাকে নিজের মেয়ে দিচ্ছে, নিজের মেয়েকে এমবিবিএস ডক্টর বানিয়েছে, তার পিছনে 40 থেকে 50 লক্ষ টাকা মেয়ের পিছনে ব্যয় করেছে, আবার একটা এমবিবিএস ডক্টরের সঙ্গে বিয়ে দিচ্ছে, তাকে প্রাইভেট কার দিচ্ছে, আরও 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা নগদ দিচ্ছে। এটাকে কি তেলা মাথায় তেল দেওয়া বলে না? এটাকে কি বলবা? তো এগুলোকেই তুলে ধরেছেন কবি, এগুলো বুঝতে হবে। তো তিনি ক্লেইমস করছেন কিসের বিরুদ্ধে? এগেনস্ট ম্যারিজেস, ওই সমস্ত বিবাহের বিরুদ্ধে, মেড ফর ম্যাটেরিয়াল গেইন অ্যান্ড ওয়ার্ল্ডলি প্রেস্টিজ, এই পার্থিব জীবনের প্রেস্টিজ, যে আমি বড়লোক, আমার মেয়েকে আমি গরিব ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবো না, আমি বড়লোক ছেলে গরিবের কোনো মেয়েকে বিবাহ করতে পারবো না। হোয়াট ইজ দিস? ক্লাস ডিস্টিংশন। এই মডার্ন যুগে এসেও আমরা সারাদিন বলি যে রেসিজম, রেসিজম, হোয়াট ইজ রেসিজম? আরে দিস ইজ দ্য গ্রেটেস্ট রেসিজম lied in your society, hidden in your society. It's not hidden right now, but it's an open racism. কি চলছে? আরে ভাই, যখন বিবাহ কঠিন হবে তখন জেনা সোজা হয়ে যাবে। তুমি জানো যে তোমার মেয়ে হাজি, হাজি দেখো পার্কে গিয়ে পাজির কাজ করতেছে, তুমি জানোই না মিয়া, মডার্ন বাবা হয়েছে তুমি, দেখো ওই কাজ করতেছে। আরে শুধু এই কাজ করতেছে না, আমি আমার আব্বা সেদিন পিকচার দিলাম না, আমরা পাহাড়পুর এখানে ঘুরতে গেছিলাম, বৌদ্ধ বিহারে, পাহাড়পুরে, 1300 বছর পুরানা ঐতিহ্য আমাদের দেশের। ওখানে আমি আমার আব্বাকে ওই সাইডে নিয়ে যাইনি, মানে কিনারায় নিয়ে যাইনি। কেন নিয়ে যাইনি? আসার সময় ওই দিক দিয়ে দেখছি যে কপতি স্কুল ড্রেস এবং হাই স্কুলের ড্রেস। হাই স্কুল ড্রেস মানে তার বয়স কি 16+? মেট্রিক পাস করলে 16 বছর বয়স হয়, ইন্টার পাস করলে 18 বছর বয়স হয়, এখন তো আরও কমেই পাস করে অনেকে। তাহলে যেটা 7-এ পড়ে ওটার বয়স কত? 6-এ পড়লে বয়স কত? একটার চেহারা দেখে এরকম চেহারা মনে হচ্ছে একটু সুসা হয়ে গেছে এরকম, এ আবার প্রেমিক, এ আবার প্রেমিকা। তো আমি আমার আব্বাকে ওই দিকে নিয়ে যাইনি, কারণ আমার আব্বা দেখলে নাউজুবিল্লাহ বলবে যে এটা কোন জায়গায় আসলাম। আমি অটোতে যাইতে আমি খেয়াল করছি যে ওগুলো ওইদিকে নিয়ে যাইনি। আমরা জাস্ট যে মেইন জায়গাটা আছে যেখানে কেউ অপকর্ম করতে পারবে না, হ্যাঁ নিব্বি কপতি নিব্বি এরা, তো ওই জায়গাটায় শুধু জাস্ট গেছি, ঘুরছি আর চলে আসছি, কোনো রেস্ট নাই, চলে আসছি। তো দেখো সিচুয়েশনটা দেখো, তুমি ভাব দেখাও মিয়া। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, মেয়ে বা ছেলে প্রেম করলে নো প্রবলেম, বিয়ে করলে প্রবলেম, প্রেম করলে নো প্রবলেম, বিয়ে করলে প্রবলেম। মানে বিয়ে করলে ওর 14 গোষ্ঠীর মাথা খায়া ফেলছে, বাট অ্যাকর্ডিং টু আওয়ার রিলিজন দ্যাট ইজ দ্য বেস্ট। বাট প্রেম করলে নো প্রবলেম, মেয়ে আমার ঠিক আছে, ভালো। আমার হুজুর মাওলানা জাহিদ সাহেব হুজুর, ওনার বিয়ে দেওয়ার জন্য আমি মোটামুটি 1 মাস দৌড়াদৌড়ি করছিলাম সাইকেলে করে, বুঝতে পারছো? দৌড়াদৌড়ি করার পর একটা বোরকা পরা, মানে মহিলা মাদ্রাসায় পড়ে, ছেলেদের স্পর্শ নেই, মহিলা মাদ্রাসায় পড়ে। তার মা, অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ হার মাদার, শি ক্যান নট লুক আউটসাইড দ্য উইন্ডো, মানে জীবনে জানলা দিয়ে মাথাও এমনি বার করে না, হাতও বার করে না, এত পর্দা, এত পুশিদা। তো আমার ওস্তাদ মাওলানা জাহিদ সাহেবকে পাঠানো হলো, যান মেয়ে বিয়ের ক্ষেত্রে পার্সোনালি দেখা হয়। দেখতে গিয়ে মেয়ে বলতেছে আমি প্রেম করি একজনের সঙ্গে, আমি আপনাকে বিবাহ করতে পারবো না। ও হুজুর বাইরে হয়ে চলে আসছে, চলে এসে উল্টে বলতেছে যে আমার মেয়ে পছন্দ হয়নি বা ইয়া। পরে হুজুর এসে গল্প শোনাচ্ছে যে মেয়ে এরকম প্রেম করে আমাকে ডিরেক্ট বলতেছে, আর মেয়ের বাবা মার বক্তব্য দেখছো, দেখো কি অবস্থা। আর এমন অবস্থায় তুমি মিয়া সরকারি চাকরি খোঁজো, এটা খোঁজো, এরকম করো, তো এরকম হবে না, তোমার মেয়ের জীবন তো তেজপাতা করে দিবে। আর এখন আবার কি ট্র্যাডিশন হয়েছে, সবাই আর্মি পুলিশ বিডিআর খোঁজে, সরকারি চাকরির পাশাপাশি আর্মি পুলিশ বিডিআর। আরে বেটা, আর্মি যে 3 মাস পর ছুটি থেকে বাড়িতে আসে, এই 2 মাস তোর বেটি কি করবে? বেটির যে বয়ফ্রেন্ড আছে না, এইটার সঙ্গে কথা হবে, বুঝতে পারছো? এগুলো বোঝা দরকার। এগুলো হচ্ছে কবির ইঙ্গিত, যেগুলো ফিউচারে হতে যাচ্ছে রে, এগুলো হচ্ছে, যেটা এর আগের পিরিয়ডের ডন জুয়ান বলেই দিচ্ছে সেটা।
বুঝতে পারছো? আর এগুলো শুনলে তো এরকম মনে হবে যে বিয়া কর্মকারে, এটা মনে করার দরকার নাই। দেখো আমাদের সূরা নূরে, কোরআনুল কারিমে আছে যে যে সৎ সে সৎ মেয়ে পাবে, যে সৎ মেয়ে সে সৎ ছেলে পাবে, আর যে অসৎ ছেলে অসৎ মেয়ে পাবে, অসৎ মেয়ে অসৎ ছেলে পাবে, ডাবল করে বলা আছে। টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে না? তো যে নিজ নিজ অবস্থায় যে যেমন সেরকম মেয়ে তার ভাগ্যে জুটবে, কারণ ম্যারেজ ইজ ফিক্সড, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। বিকজ ওয়া খলাকনাকুম আজওয়াজা, সূরা নাবার আয়াত, ছোট্ট একটা আয়াত, ওয়া খলাকনাকুম আজওয়াজা। আর আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, জোড়ায় জোড়ায়। ওই যে চিপাচিপি করে লাভ নাই, পার্কে গিয়ে লাভ নাই, যেটা নসিবে হয় ওটা হবেই, বুঝতে পারছো? তো অত ঘষাঘষি চিপাচিপি করে লাভ নাই। তো যেমন ঘষাঘষি করবা, বিয়ের পর যেটা পাবা ওটাও ঘষাঘষি মার্কা হবে। হ্যাঁ, আনফর্চুনেটলি ভালোও পাইতে পারো, তার মানে নিজে ঘষাঘষির শিকার হয়ে কাউকে নিজের বউকে সন্দেহ করারও সুযোগ নেই, বুঝতে পারছো? তো নিজের পাপ অন্যের ঘাড়ে চাপায় দেওয়া এটাও ঠিক না। তাহলে এই কবিতাটা কি বোঝাচ্ছে? ম্যাটেরিয়াল গেইন অ্যান্ড ওয়ার্ল্ডলি প্রেস্টিজ। দ্য স্পিকার রিভিসিটস লাক্সলি হল, his childhood home, where he and his cousin Amy had fallen in love. Amy, however, was a shallow young woman who acceded to her parents' desires that she marries a wealthier suitor. The speaker begins the poem by protesting the modern mechanized world, but ends by reluctantly accepting the individuality of change. দেখো কেন 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 লর্ড আলফ্রেড টেনিসনকে বলা হয় দ্য পয়েট অফ কম্প্রোমাইজ। তাকে হোয়াট ইজ ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ? ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ কি? ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ হচ্ছে শুধু একটাই না যে তুমি সায়েন্সও মানবা রিলিজনও মানবা, এটা একটা দিক। এই দিকটা এটার উপর রিফ্লেক্ট করো, তোমার ইমোশনকেও শুনবা, প্লাস তোমার যুগের সঙ্গে তাল মিলিয়েও চলতে হবে। তো এই কবিতার প্রথম দিকে কবি নিজেকে এককভাবে, মানে কবি বলতে স্পিকারকে কবি এভাবে সাজিয়ে তোলে যে সে ইমোশনের দিকে আসক্ত। পরবর্তীতে সে দেখো নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে, সোলজার বানিয়েছে, একটা জাহাজের ক্যাপ্টেন বানিয়েছে, তার মানে সে নিজেকে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সঙ্গে মানিয়ে নিয়েছে। দেখো ভাই, টাকাও কামাইতে হবে প্রচুর, কিন্তু হালাল উপায়ে। টাকাও কামাইতে হবে প্রচুর, স্ত্রী সন্তানকেও সময় দিতে হবে, মা বাবাকেও সময় দিতে হবে, সবার সঙ্গে যোগাযোগও করতে হবে, এগুলো করে টাকা কামাতে হবে, সবার প্রতি সিম্প্যাথি থাকতে হবে, লাভ থাকতে হবে, একটা ইমোশন কাজ করতে হবে, জেনুইন ইমোশন, পিওর একটা ইমোশন থাকতে হবে, তাহলে এভরিথিং ওকে। কারণ এখন সময়ের দাবি। তুমি এখন 300 টাকা দিন ইনকাম করে কি করবা? তোমার তো এখন দিন 500 টাকা ইনকাম করেও কিছু হবে না। তোমার সময়ের সঙ্গে তাল মিলিতে হবে, ইনকাম বাড়াইতে হবে, এরকম করতে হবে তোমাকে। তো তোমার অস্তিত্ব ঠিক রেখে তুমি যুগের সঙ্গে তাল মিলাতে পারো, নো প্রবলেম। এখন তুমি যদি ধর্মীয় লাইফ লিড করার জন্য এগুলোকে বর্জন করো, এগুলো করতে গিয়ে ইসলাম বর্তমান আমাদের ধর্ম কমজোর হয়ে গেছে, এজন্য মানুষ আক্রমণ করতেছে। কি বুঝলা? এই যে বুজুর্গি ভাব ধরতে, যদি এটা করা যাবে না, ইংলিশ শেখা যাবে না, এটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, প্যান্ট পরা যাবে না, শার্ট পরা যাবে না, তারপরে এটা ওটা করা যাবে না। আরে প্রফিট কোনোদিনও বলে নেই প্যান্ট পরা যাবে না। আরে বেটা গ্রেন নিচে কাপড় পরা যাবে না এটা বলছে। লুঙ্গি পরে যদি গ্রেন নিচে কাপড় পরো হারাম, গোনা। পায়জামা পরে গ্রেন নিচে দাও, গোনা। জুব্বা পরে গ্রেন নিচে নিয়ে যাও, গোনা। প্যান্ট উপরে নিতে পারো, হ্যাঁ। প্যান্টকে নিষেধ করা হয় কেন? বিদেশিদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় এই জন্য, অন্য বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় এই জন্য। কিন্তু বর্তমান পুরো পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য হলেও তাদের সঙ্গে লড়াই করার জন্য এগুলো করতে হবে। ধান্দা নিয়ে হলে চলবে না, মাথা অন্যদিকে নিয়ে চলতে হবে, এক ধান্দায় চলবে না। এখন অবশ্য সবাই একটু জেগে উঠতেছে ধীরে ধীরে, কথা বুঝতে পারছি। এখন সবাই জেগে উঠতেছে। তো তুমি সব লিড করো, লাইফ লিড করো, সব করো, তোমার অস্তিত্বকেও ঠিক, তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্যকেও ঠিক রাখো, তুমি টাকাও কামাও। আরে তুমি ভালো বাড়ি না বলে তোমার নেক্সট জেনারেশন কি করবে রে? চতুর্দিকে বিল্ডিং, তোমার বাড়ি কুড়ে ঘর, টিকতে পারবে? আরেকজন তো তোমার বাচ্চাকে একদম কুচাল দিয়ে সামনে চলে যাবে। তো এটা বুঝতে হবে। তো এখানে এই বিষয় নিয়ে আলোচনা করা। নেক্সট স্ক্রিন দেখো, নেক্সট স্ক্রিনে শর্টকাটে সুন্দর করে সাজানো আছে, এটা দেখো। তো আলফ্রেড লর্ড টেনিসনস লাক্সলি হল is a dramatic monologue centering on unrequited love. A dramatic monologue is a poem that presents a moment in which a narrator or speaker discusses a topic and in so doing reveals his personal feelings to a listener. Only the narrator talks, hence the term monologue meaning single, মানে mono মানে single,
ডিসকোর্স মানে লোক মানে কথা বলা, ডিসকোর্স মানে কিন্তু কনভারসেশন, এটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। ডিউরিং হিজ কনভারসেশন দ্য স্পিকার ইন্টেনশনালি অর আনইনটেনশনালি রিভিলস ইনফরমেশন অ্যাবাউট হিমসেলফ, নিজের সম্পর্কে। এডওয়ার্ড মকজন পাবলিশড দ্য পোয়েম ইন লন্ডন ইন 1842 অ্যাজ এ পার্ট অফ 2-volume কালেকশন অফ টেনিসনস ভার্স। যাই হোক, কবিতার সেটিং কোথায়? দ্য পোয়েম ইজ সেট ইন ইংল্যান্ড এট এ বিল্ডিং নাম ল্যাক্সলি হল ওভারলুকিং দ্য সি, মানে যেই ল্যাক্সলি হল থেকে সমুদ্র দেখা যায়, বুঝতে পারছো? যে ল্যাক্সলি হল থেকে সমুদ্র দেখা যায়, এখান থেকে সেটিং, যেমনটা আমি আগেই বললাম যে ল্যাক্সলি হলটা এমন জায়গায় সিচুয়েটেড, বাট এটা একটা ইমাজিনেটিভ বিল্ডিং, অরিজিনাল নয়। আচ্ছা, এবার ক্যারেক্টার সেখানে কী কী আছে? সোলজার্স মানে সোলজার, একজন নাবিক, সৈনিক। দ্য পোয়েমস স্পিকার, কবিতার স্পিকার যার কথা আমরা বলতেছি। অ্যামি, উইম্যান হু রিজেক্টেড দ্য সোলজার, যে প্রেমিককে স্পিকারকে রিজেক্টেড করেছে। অ্যামিস হাজব্যান্ড, আ ম্যান হুজ ক্যারেক্টার দ্য স্পিকার ডিসপারেস, মানে যেটাকে তিনি গালি দিয়েছেন, ব্লেম করেছেন, ডিসপারেস করেছেন, অপমান করেছেন, ইনসাল্ট করেছেন এই কবিতায়। অ্যামির যার সঙ্গে বিবাহ হয়েছে সে একজন সুইটর, একজন বিজনেসম্যান, একজন মডার্ন মানুষ, সে ভালোবাসার তেমন ধার ধারে না। যেমন আগে তোমাদেরকে বলেছিলাম যে যারা রিয়েলিস্ট তাদের কাছে এই লিটারেচারটা এটা হাস্যরসাত্মক একটা জিনিস, এটার কোনো মূল্য নেই যারা বাস্তববাদী তাদের কাছে, কারণ এটা শুধুমাত্র ইমোশন আছে, প্যাশন আছে, তাদের জন্য লিটারেচার। এই জন্য অনেক সায়েন্সের স্টুডেন্ট লিটারেচারকে দেখতে পারে না। সো অ্যামিস হাজব্যান্ডকে আ ম্যান হুজ ক্যারেক্টার দ্য স্পিকার ডিসপারেজেস, মানে ইনসাল্টস। অ্যামিস প্যারেন্টস, apparent taskmasters who opposed Ami's relationship with soldier। তো যারা এই এমির রিলেশনশিপটা, তার যে চাচাতো ভাই দ্য স্পিকার তার সঙ্গে যে ছিল, এটাকে যারা অস্বীকার করেছে এরা এমির প্যারেন্টস, নাম উল্লেখ করেনি। আদার সোলজার্স, অন্যান্য যারা নাবিক, তারা কমরেডস অফ দ্য পোয়েমস স্পিকার, কমরেডস অফ দ্য স্পিকার, এই কবিতার যারা স্পিকার, তিনি যে জাহাজটা নিয়ে এসেছেন, যে শিপটা নিয়ে এসেছেন, এই শিপে তো তিনি একাই আসেননি, তিনি ক্যাপ্টেন, তার যে সহকারী এরা আছে, তাদেরকে তিনি লাক্সলি হলে যাওয়ার আগে বলে যে সময় হলে বেল বাজাইও। শিপের কিন্তু হর্ন থাকে, হর্ন বাজানো হয়, শিপ ছাড়ার আগে শিপের হর্ন দেওয়া হয় যাতে করে প্যাসেঞ্জার বাইরে থাকলে চলে আসে, এটা বাজাইও। কবিতার এক্সপ্রেশন এরকম দেওয়া আছে। এবার দেখো কবিতায় কি বলতেছেন, দেখো কবিতার একেবারে শর্ট সামারি। এটা স্ক্রিন চেঞ্জ হয়েছে আজিদা? স্ক্রিন চেঞ্জ? জি ভাই। আচ্ছা দেখো, তো দেখো কবিতা কিভাবে শুরু হয়েছে। দেখো, আর্লি ওয়ান মর্নিং আ সোলজার মানে স্পিকার, আ সোলজার আস্কস হিজ কমরেডস মানে ফ্রেন্ডস, কম্পানিয়ন্স, টু লিভ হিম অ্যাট লাক্সলি হল, অ্যান এস্টেট অন অ্যান ইএসটিএটি, এস্টেট মানে প্রপার্টি, ইএসটিএটি এস্টেট মানে কি রে? প্রপার্টি, ল্যান্ড প্রপার্টি, সাধারণত ল্যান্ড প্রপার্টি। সো অ্যান এস্টেট, লাক্সলি হলটা কি? অ্যান এস্টেট অন অ্যান এমিনেন্স নিয়ার দ্য সি, যেটা সমুদ্রের পাশে। যেমন ইন হিজ ইউথ হি স্পেন্ট মেনি আ নাইট অ্যাট দ্য হল, লাক্সলি হল, গেজিং আউট আ উইন্ডো অ্যাট স্টার্স, ইন পার্টিকুলার দোজ ইন দ্য কনস্টেলেশন ওরিয়ন অ্যান্ড দ্য প্লেসাইডস ক্লাস্টার্স। ডিউরিং দ্য ডে হি অফেন ওয়ান্ডার্ড দ্য বিচ হোয়াইল থিঙ্কিং অফ দ্য প্রমিসেস অফ দ্য ফিউচার। তো রুস্তম বলো, কি বলবা? ওই যে আপনার এই পর্যন্ত মানে একটা এই পর্যন্ত বইলা একটু বিশ্লেষণ করে দিলে পরে ভালো হতো। হ্যাঁ দেখো এখানে ওই কথাগুলো আছে, এটা এত বড় প্যারা না নিয়ে দাড়ি পর্যন্ত করে বিশ্লেষণ করলে বেশি ভালো হতো। ওকে দেখো যে কবিতাটা যেভাবে শুরু হয়েছে, বলতেছে কোনো এক সকালে স্পিকার তার শিপ নিয়ে যাচ্ছিল, সে তার নাবিকদেরকে বলল যে আমাকে শিপ থেকে লাক্সলি হল দেখা যাচ্ছিল, যেহেতু ওটা সমুদ্রের কিনারায়, সমুদ্র বিচের সামনেই অবস্থিত। লাক্সলি হল একটা বড় হল, বাড়ি, রয়্যাল প্যালেসের মতো বাড়ি। তো বললো যে আমাকে লাক্সলি হলের কাছে আমাকে নামায় দাও, আমি ওখানে কিছু সময় কাটাতে চাই। তখন তিনি বলতেছেন যে তার যৌবনকালে তিনি এখানে এরকম এই লাক্সলি হলে অনেক রাত কাটিয়েছেন। এমন রাত, এই লাক্সলি হলের ভিতরে তার রুম থেকে জ্বালানা দিয়ে সে গেজিং স্টারকে দেখেছেন, মানে আকাশে চকচক করা, চিকচিক করা, আকাশে জল জল যে স্পার্কলিং স্টার্স আকাশে, যে রাতের আকাশে উঠে, এগুলোকে তিনি লাক্সলি হলের ভিতর থেকে তার রুমের জ্বালানা দিয়ে দেখেছে। এরকম অসাধারণ নাইট তিনি অনেক রাত এখানে কাটিয়েছেন তার যৌবনকালে, ঠিক আছে? তো এখানে যে জায়গাগুলো আছে, যে যে পাহাড়ি এলাকা, এবং যে ওরিয়ন অ্যান্ড ইন দ্য প্লেসাইডস ক্লাস্টার, মানে প্লেসাইড ক্লাস্টার্স এবং ওরিয়ন দ্বারা এই সমুদ্র বিচ এবং যে ঝর্ণাগুলো আছে এগুলোকে বোঝাচ্ছে।
এগুলোতে তিনি অনেক সুখময় সময় কাটিয়েছেন। এবং দিনের বেলায় তিনি কি করেছেন, যখন তিনি এই লাক্সলি হলে ছিলেন, দিনের বেলায় কি করেছেন, সমুদ্রের সৈকতে তিনি হাঁটাহাঁটি করেছেন, হেঁটেছেন আর ভেবেছেন যে ভবিষ্যতে তিনি কি করবেন। অর্থাৎ পৃথিবীতে তো সব কিছু কঠিন হয়ে যাচ্ছে, গ্রোথ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সবাই উন্নতির দিকে যাচ্ছে, আর সে তো চাষার বাড়িতে বড় হচ্ছে, সে কি করবেন ভবিষ্যতে, এগুলো নিয়ে তিনি ভাবতো আর সমুদ্রের সৈকতে হাঁটতো দিনের বেলা। আর রাতের বেলায় সে কী করতো রে, তার রুমের জানালা দিয়ে রাতের আকাশের তারা দেখতো। এটা ইন দ্য স্প্রিং, বসন্তকালে সে কী করতো, ইন দ্য স্প্রিং দ্য নাইট সেইস, এই স্পিকার বলেন, আ ইয়াং ম্যানস ফ্যান্সি টার্নস লাইটলি টু থটস অফ লাভ। তাহলে বসন্তকালে একটা যুবকের মন বসন্তকালের রাতে, বসন্তকালের দিনে বা রাতে একজন যুবকের চিন্তাগুলো পরিবর্তন হয়ে যায় কি কিসে, কি ভালোবাসার চিন্তায় পরিবর্তন হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার, তোমার বয়সটা প্রেমের, মেয়েদের চিন্তা মাথায় আসবে, কাউকে সঙ্গে পাওয়ার চিন্তা মাথায় আসবে। তো আরও যদি বসন্তকাল হয় চতুর্দিকে, এই বর্তমান যে সময় যাচ্ছে, তো এটা রোমান্টিক একটা টাইম। তো এই সময় প্রত্যেকটা যুবকের যে একটা ফ্যান্সি, যে কল্পনাটা, টার্নস লাইটলি টু থটস অফ লাভ, তাহলে ভালোবাসার চিন্তায় পরিবর্তন হয়ে যায়। অ্যান্ড সো ইট ওয়াজ উইথ হিম। তো এটা স্পিকারের সঙ্গেও ঘটেছিল যখন সে যুবক ছিল এবং এই লাক্সলি হলে ছিল। হ্যাঁ, অ্যান্ড সো ইট ওয়াজ উইথ হিম হোয়েন হি টোল্ড হিজ কাজিন অ্যামি দ্যাট অল দ্য কারেন্ট অফ মাই বিং সেটস টু দি। তো তার কাজিনের সঙ্গে যেহেতু সে বড় হয়েছে অ্যামির সঙ্গে, তো একদিন সে অ্যামিকে বলল, কোনো এক বসন্তের দিনে বলল যে আমার সব কিছুই তোমার দিকে যায়, অর্থাৎ আমি সব কিছু দিয়ে তোমাকে ভালোবাসি, আমার অস্থি অঙ্গ সব কিছু, মন হৃদয় দেহ সব তোমার দিকে যায়, আমি তোমাকে ভালোবাসি, অ্যামি আই লাভ ইউ। অ্যান্ড শি টোল্ড হিম, অ্যামি তাকে বলল যে আই হ্যাভ লাভড দি লং, আমি অনেক আগে থেকে আপনাকে ভালোবাসি। দে স্পেন্ড মেনি মর্নিংস অন দ্য মোরল্যান্ড লিসনিং টু দ্য সাউন্ডস অফ নেচার। তারা এই মোরল্যান্ড, এই জায়গাটাকে মোরল্যান্ড বলা হচ্ছে, যেখানে লাক্সলি হল সিচুয়েটেড, এই জায়গাটাকে মোরল্যান্ড বলা হচ্ছে। এই মোরল্যান্ডে তারা অনেকগুলো সকাল জীবনের তারা হাঁটাহাঁটি করেছে, ঘোরাঘুরি করেছে, সুন্দর সময় ব্যয় করেছে এবং প্রকৃতির তারা শব্দ শুনেছে। প্রকৃতির শব্দ কি, সমুদ্রের শব্দ, ঝর্ণার পানি পড়ার শব্দ বা বাতাসের শব্দ। অ্যান্ড দে পাস্ট মেনি ইভিনিংস বাই দ্য সি ওয়াচিং দ্য শিপস গো বাই। শিপস গো বাই দ্বারা একটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের একটা ইঙ্গিত আছে। শিপসে কী হয়, শিপে কী হয়, যারা চট্টগ্রাম পোর্টে গেছে, শিপে বিজনেস হয়, শিপে এক্সপোর্ট ইম্পোর্ট হয়। শিপ সমুদ্রে দেখা মানে কি, মানে বিজনেসের হাল বেড়ে চলেছে, সবাই শুধু বিজনেস করতেছে, উন্নতির শিখরে চলছে, ব্যবসা কঠিনভাবে চলছে, ফ্যাক্টরি কঠিনভাবে চলতেছে, আর এই সমুদ্রে শিপের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে প্রোডাক্টগুলোকে সেল করা হচ্ছে। তো তারা দুইজন, এমি আর সেই, সন্ধ্যাবেলায় এই সমুদ্র সৈকতে হাঁটতো আর সমুদ্র দিয়ে এই যে শিপগুলো যাওয়া আসা করতো, বিজনেস শিপ, এগুলো তারা দেখতো। বুঝতে পারছো? নাও শি ইজ আউট অফ হিজ লাইফ, এখন কবি বলতেছে এখন আর তার জীবনে এমি নেই। ফর শি ওয়াজ এ পাপেট টু আ ফাদার্স থ্রেট অ্যান্ড সার্ভেলি টু আ শ্রিউইশ টাং। শ্রিউইশ টাং মানে হচ্ছে, মানে শ্রিউইশ মানে তিক্ত কথা, মানে ধারালো কথা, ধারালো ভাষা। অর্থাৎ তার বাবার থ্রেট এবং মায়ের যে গালি, মায়ের গালি দিয়েছে। হ্যাঁ, শ্রিউইশ টাং বলতে মায়ের গালি, আর হচ্ছে থ্রেট হচ্ছে বাবার দেওয়া থ্রেট। এই বাবার দেওয়া থ্রেট আর মায়ের দেওয়া থ্রেটের কারণে সে আমাকে ভুলে গেছে। মা বাবা যাকে বিবাহ করতে বলেছিল তাকে বিবাহ করেছে। শি ইজ নো মোর ইন মাই লাইফ, শি ইজ ম্যারিড। সো শি লয়ার্ড হারসেলফ, সে নিজেকে ছোট বানিয়ে ফেলেছে, নিজের ভালোবাসাকে ছোট বানিয়ে ফেলেছে। শি লয়ার্ড হারসেলফ অ্যান্ড হার লাভ, সে তার ভালোবাসা, সে যে স্পিকারের সঙ্গে যে অ্যামির ভালোবাসা ছিল সেগুলোকে ভুলে গেছে। কিসের কারণে রে? মায়ের গালি এবং বাবার থ্রেটের কারণে। ফাদার্স থ্রেট অ্যান্ড মাদার্স রিবিউক অর শ্রিউইশ টাং। শি লয়ার্ড হারসেলফ অ্যান্ড মেরিড আ ম্যান আনওর্থি অফ হার। আনওর্থি মানে অফ হার, মানে যে তার ব্যাপারে কোনো ভ্যালু রাখে না, এমন একটা মানুষের সঙ্গে তার বিবাহ হয়েছিল যে তার রূপের কোনো ভ্যালু করে না, তার জীবনের কোনো ভ্যালু করে না। আর এদিকে স্পিকার তার জীবনের ভ্যালু করতো, তার রূপের ভ্যালু করতো, তার ভালোবাসার ভ্যালু করতো, মূল্য দিত। বুঝতে পারছো? সো শি লয়ার্ড হারসেলফ অ্যান্ড মেরিড আ ম্যান আনওর্থি অফ হার, যে তার ব্যাপারে কোনো কেয়ার করে না। কনসিকুয়েন্টলি দ্য স্পিকার সেইস, স্পিকার বলে যে হার হাজব্যান্ডস নেচার উইল হ্যাভ ওয়ে টু ড্রাগ দি ডাউন। তার হাজব্যান্ডের যে স্বভাব, এটা তোমাকে নিচে নামিয়ে দিবে রে, তোমার সম্মান কমায় দিবে। যার সঙ্গে তার বিয়ে হয়েছে, আমির যাকে সে বিয়ে করেছে, তার অ্যাটিটিউড, তার আচার আচরণ, তার কাজকর্ম, আমির যে একটা মেয়ে হিসেবে যে একটা সম্মান আছে, এটাকে নিচে নামাই দিবে। হি উইল ট্রিট হার আ লিটল বেটার দ্যান হিজ হর্স অর হিজ ডগ।
যাকে সে বিয়ে করেছে সে তাকে ট্রিট করবে, যে কীভাবে ট্রিট করবে, মানে একটু ভালো কিসের থেকে, যেভাবে সে তার কুত্তা এবং ঘোড়াকে কেয়ার করে। অ্যান্ড শি উইল হ্যাভ টু বি দেয়ার নো হিউমার হিম ইন হিজ মুডস। তাহলে শি উইল হ্যাভ টু বি দেয়ার টু হিউমার হিম ইন হিজ মুডস। তাহলে সে তার মনে নিজেকে হাস্য রসাত্মক হিসেবে পাবে। নিজের যে অনুভূতি, আমরা যেমন তোমার সন্ধ্যাবেলা তোমার চুলের বেনিতে গেঁথে দেবো হাজারো গাঁদা ফুল, হাজারো রজনীগন্ধা ফুল, বা হাজারো সূর্যমুখী ফুল, বা মিষ্টি দুপুরে তোমার হাতে তুলে দেবো লাল গোলাপ, প্রতিদিন ঘরে ফেরার পর তোমার হাতে তুলে দেবো আমি ফুলের মালা, গাঁদা ফুলের মালা। এগুলো প্রেমিক প্রেমিকাদের ডায়লগ। বিয়ে করলে হয়তো বা কিছুদিন এরকম চলবে, পরে নাও চলতে পারে, কিন্তু চলবে তো। কিন্তু যদি অন্য কাউকে বিয়ে করে তা এই প্রমিসগুলো আর হয় না, এগুলো আর থাকে না। তো সেই ঘটনাটা ঘটেছে। বাট আই হ্যাড লাভড দি মোর দ্যান এভার ওয়াইফ ওয়াজ লাভড। তো স্পিকার বলতেছে, কিন্তু শোনো এমি, তুমি যে আমাকে বাবার ভয়, বাবার থ্রেট আর মায়ের গালির ভয়ে তুমি যে আমাকে বাদ দিয়ে ওই ছেলেকে বিয়ে করেছো, সে তো তোমার এই অবস্থা করবে। মনে রাখো আমি তোমাকে যে ভালোবেসেছিলাম, এটা কবিতার লাইন, যে আই হ্যাড লাভড দি মোর দ্যান এভার ওয়াইফ ওয়াজ লাভড। আমি তোমাকে এই পরিমাণ ভালোবেসেছি যে কখনো কোনো ওয়াইফকে কোনো স্বামী এই পরিমাণ ভালোবাসিনি, আমি এই পরিমাণ তোমাকে প্রেমিকা হিসেবে ভালোবেসেছি। হি সেইজ দ্য স্পিকার এই কথা বলে, মানে কবিতার স্পিকার। ওকে, দ্য স্পিকার বিট্রেইডস এমি ফর ফরসেকিং হিম, সেইং শি অ্যাপিয়ারেন্টলি নেভার ট্রুলি লাভড হিম। বলতেছে যদি ভালো এমি, তুমি যদি সত্যিকারে আমাকে ভালোবেসে থাকতে, তাহলে আমাকে বাদ দিয়ে তাকে বিবাহ করলে কেন? আমার সঙ্গে থাকতে পারতা। বাবার সামান্য থ্রেট আর মায়ের সামান্য গালিতে তুমি কেন তাকে বিবাহ করবা? তো তোমার ভালোবাসার মধ্যে কমতি ছিল। অ্যান্ড দ্য ডে উইল কাম হোয়েন হার হাজব্যান্ড উইল ডাই। এরকম দিনও আসবে যখন তার স্বামী মারা যাবে, বাট নট বিফোর শি হ্যাজ এ চাইল্ড। কিন্তু তার হু উইল বিকাম দ্য সেন্টার অফ হার অ্যাটেনশন। কিন্তু তার একটা বাচ্চা হওয়ার পূর্বে এমন দিন আসবে তার হাজব্যান্ড মারা যাবে, আর হাজব্যান্ড মারা যাওয়ার পর সে যে তার বাচ্চার উপর কনসেন্ট্রেট করে বাকি জীবন পার করবে, এটাও সে আর পারবে না। আমি এটাও করতে পারবে না। কি বুঝলা? অভিশাপ। And the day will come when her husband will die, but not before she has a child who will become the center of her attention. স্বামী মারা গেছে, ওকে, একটা বাচ্চা আছে, তাকে নিয়ে জীবন পার করে দেবো, এরকম হবে না। উইদাউট এনি চাইল্ড ইউর হাজব্যান্ড উইল ডাই ওয়ান ডে। হোয়েন হার চাইল্ড গ্রোস, এবং তার চাইল্ড যখন জন্মগ্রহণ করবে, শি উইল লেকচার ইট উইথ আ হোর্ড অফ ম্যাক্সিমস, টেলিং দ্য চাইল্ড টু বি ক্লারি অফ হার ফিলিংস অ্যাজ অ্যামিস ওন প্যারেন্টস ডিড, সাচ ফিলিংস কুড বি ডেঞ্জারাস। ও আমি কি ভুল ব্যাখ্যা করলাম নাকি? তো তার বাচ্চা রেখে তার স্বামী মারা যাবে, আর এই বাচ্চাকে এই বাচ্চায় তার সমস্ত চেতনার ভাবনা হবে। এই বাচ্চাটা বড় হবে আর সে তার বাচ্চাকে ওই একই জিনিস শিখাবে, যে হোর্ড কাকে বলা হয় রে? হোর্ড কাকে বলা হয়? যে অর্থ সম্পদ জমা করে রাখে, হোর্ড, সম্পত্তির প্রতি তার ধ্যান। তো এই গল্পগুলো সে তার বাচ্চাকে শোনাবে, আর তার বাচ্চাও এমির মা বাবার মতো হবে, যে সম্পদের দিকে তার লোভ যাবে। আর এটা সাস ফিলিংস কুড বি ডেঞ্জারাস, আর এগুলো ডেঞ্জারাস অনুভূতি হতে পারে ওই বাচ্চার জন্য। তাদের কারণে তাদের বাচ্চার ভবিষ্যৎটাও যাবে। তারপরে একটা সিচুয়েশনে, হোয়াট ইজ দ্যাট হুইচ আই শুড ডু, দ্য স্পিকার আস্কস। হু উড হ্যাভ বিন কন্টেন্ট টু ফল ইন ব্যাটেল উইথ দিস এনিমিস? নাও ইট উড বি ওয়ান্ডারফুল if he could return to his days of wonderful excitement when he felt alive. The soldier ponders for a moment about the world and the future, then hears the bugle call of the men coming for him and says, I am shamed through all my nature to have loved so slight a thing. He also says, woman is lesser man, and all thy passions matched with mine are as moonlight unto sunlight and as water unto wine. দেখো, মেয়েরা পুরুষের থেকে কম মেধাবী হয়, এই কথা টেনিসন বলছেন, যে উইমেন ইজ দ্য লেসার দেন ম্যান, যে মহিলারা পুরুষের থেকে কম বুদ্ধিমান হয়, কম শক্তিশালী হয়। উদাহরণস্বরূপ কীরকম দিয়েছেন? যেমন চাঁদের আলো সূর্যের আলোর সামনে কিছুই না, যেমন অ্যাজ ওয়াটার আনটু ওয়াইন, যেমন পানি এবং ওয়াইন এই দুটার যেমন ক্ষমতা, এই দুটা ওয়াইনের সামনে যেমন পানি কিছু না, বা পানির সামনে যেমন ওয়াইন কিছু না, সেরকম সানলাইটের সামনে মুনলাইট কিছু না। এইরকম উইমেনরা সবসময় কমজোর হয়ে থাকে। তার এইরকম সে ভাবনা ভাবতেছে লাক্সলি হলে বসে বসে, হঠাৎ করে তার সোলজার্সরা মনে করো যে তাকে ডাক দিল, এবং সে পরবর্তীতে হি বাইটস ফেয়ারওয়েল টু লাক্সলি হল, হপিং দ্যাট আ থান্ডার বোল্ট
উইল স্ট্রাইক ইট ডাউন। বুঝতে পারছো? তো সে এই প্রার্থনা করে লাক্সলি হল থেকে বিদায় নিল যে একটা বিদ্যুৎ চমকানি হোক বা একটা স্ট্রম আসুক আর লাক্সলি হলকে ধ্বংস করে দেখ, যেটা এরকম বিটার স্মৃতি আমার বহন করে বেড়ায়। বুঝতে পারছো? এই হলো ব্যাপার। তারপরে দেখো, এবং থিম হিসাবে এই লাভকেই তুলে ধরা হয়েছে। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য bitterness of unrequited love. The speaker first recalls the happy times at Locksley Hall with Amy, the woman he loved, but after Amy left him, he became extremely bitter and angry. He heaps curses on her and the man she chose. He ends the poem by hoping that a storm destroys Locksley Hall. এই ছিল কবিতাটা। যদিও